হ্যালো বন্ধুরা, যদি আমি আপনাকে বলি, ব্যবসা নিয়ে যেটা এতদিন ধরে শিখেছেন তার বেশিরভাগইটাই ভুল। যদি বলি, যেটা আপনাকে সবচেয়ে বেশি শেখানো হয়েছে মানে প্রতিযোগিতা করা, এটাই আসলে দ্রুত ব্যর্থ হবার শর্টকাট। পাগলামি মনে হচ্ছে, তাই না? কিন্তু এটা কোনো অদ্ভুত তত্ত্ব নয়। এটা ২১শ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী বিজনেস বইগুলোর একটি, 'জিরো টু ওয়ান'। এই বই লিখেছেন বিলিনিয়ার পিটার থিল, যিনি পেইপালের সহ-প্রতিষ্ঠাতা এবং ফেসবুকের প্রথম বিনিয়োগকারী। একবার ভাবুন, বাংলাদেশের বাজারটা। কত কাপড়ের দোকান আছে, কত রেস্টুরেন্ট আছে, কত মোবাইল শপ আছে। বাজার গিজগিজ করছে। সবাই লড়ছে একই পায়ের ছোট টুকরোর জন্য। প্রতিযোগিতা ভয়ঙ্কর, আর লাভ সামান্যই। এটাই কি আসল সফলতার পথ? নাকি সফলতা লুকিয়ে আছে একেবারে ভিন্ন কোনো রাস্তায়? পিটার থিল বলেন, কম্পিটিশন ইজ ফর লুজার্স। হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রতিযোগিতা হচ্ছে লুজারদের জন্যই। আজকের ভিডিওতে আমরা ঢুকে যাব এই বইয়ের ভেতরে। শুধু তত্ত্ব নয়, দেখাবো কিভাবে গুগলের ফেসবুক এই নিয়মগুলো ব্যবহার করে দুনিয়া কাঁপিয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, একজন বাংলাদেশী উদ্যোক্তা কিভাবে জিরো টু ওয়ান আইডিয়া দিয়ে তৈরি করতে পারে এমন একটা ব্যবসা যেটা প্রতিযোগিতাবিহীন, মানে একদম মনোপলি। তাহলে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ যা শিখবেন সেটা আপনার ব্যবসার স্ট্র্যাটেজি পুরো উল্টে দিতে পারে আর আপনাকে নিয়ে যেতে পারে সফলতার নতুন অধ্যায়ে। ভালো লাগলে কমেন্টে লিখুন জিরো টু ওয়ান, আর ভিডিওটা লাইক, শেয়ার আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, শুরু করা যাক। পার্ট ওয়ান, জিরো টু ওয়ান বনাম ওয়ান টু এন। অগ্রগতির দুই ধরন। বইয়ের নামটাই শুনতে একটু কনফিউজিং লাগে। জিরো টু ওয়ান আসলে মানে কি? পার্ট ওয়ান, ওয়ান টু এন। গ্লোবালাইজেশন মানে যেটা কাজ করছে সেটা বারবার কপি করা। উদাহরণ, বাংলাদেশের আরেকটা কাপড়ের ব্র্যান্ড খোলা, আরেকটা রেস্টুরেন্ট শুরু করা, কিংবা আরেকটা ই-কমার্স চালু করা। পার্ট টু, জিরো টু ওয়ান, ইটস মিন টেকনোলজি মানে একেবারে নতুন কিছু তৈরি করা যেটা আগে কখনো ছিল না। উদাহরণ, প্রথমবার ইন্টারনেট আবিষ্কার, প্রথম স্মার্টফোন বানানো, কিংবা একদম নতুন ধরনের সফটওয়্যার তৈরি করা। ওয়ান থেকে এন মানে হচ্ছে আগে যা আছে সেটা শুধু কপি করা। এতে পৃথিবী হয়তো আরও পরিচিত হয়ে ওঠে, কিন্তু এতে নতুন ভ্যালু খুব একটা যোগ হয় না। আপনি যদি নতুন করে আরেকটা চায়ের স্টল খোলেন, তাতে দেশের জিডিপি নাটকীয়ভাবে বদলে যাবে না। কিন্তু জিরো টু ওয়ান মানে আসল ইনোভেশন, শূন্য থেকে একদম নতুন কিছু বানানো। এটাই হলো টেকনোলজির আসল অগ্রগতি। এটাই দুনিয়াকে এগিয়ে নিয়ে যায়। রিয়েল ওয়ার্ল্ড উদাহরণ, পিটার থিল নিজেই জিরো টু ওয়ান করেছেন পেপ্যাল দিয়ে। ইন্টারনেটের প্রথম দিককার দিনে অনলাইনে সহজভাবে টাকা পাঠানোর কোনো উপায় ছিল না। পেপ্যাল এসে একদম নতুন একটা সিস্টেম বানালো শূন্য থেকে। ওইটাই ছিল তাদের জিরো টু ওয়ানের ফল। বাংলাদেশের প্রেক্ষাপটে দেখলে ভাবুন বিকাশের কথা। 10 থেকে 12 বছর আগে ঢাকায় কেউ গ্রামের বাড়িতে টাকা পাঠাতে চাইলে কি হতো? হাতে করে নিয়ে যেতে হতো, অথবা ঝামেলাপূর্ণ ব্যাংকের মাধ্যমে পাঠাতে হতো। বিকাশ এসে শূন্য থেকে বানালো একদম নতুন একটা সিস্টেম। তারা শুধু ব্যাংক হলো না, শুধু মোবাইল অপারেটরও হলো না, তারা বানালো পুরো নতুন একটা ইন্ডাস্ট্রি, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। আজ বিকাশ নিজের ক্যাটাগরিতেই একেবারে মনোপলি করে ফেলেছে। এটাই হলো জিরো টু ওয়ানের শক্তি। তাহলে প্রশ্ন হলো, আপনি কি ভিড়ের ভেতর ওয়ান থেকে এনে দৌড়াবেন, নাকি বেছে নেবেন একাকী কিন্তু সবচেয়ে উদ্ভট একটি পথ, জিরো টু ওয়ানের পথ? উত্তর লুকিয়ে আছে আমাদের পরের অংশে। পার্ট টু, প্রতিযোগিতা কেন লুজারদের জন্য, দ্য রেস টু দ্য বটম। আমরা ছোটবেলা থেকেই শিখি প্রতিযোগিতা ভালো জিনিস। স্কুলে, পরীক্ষায়, চাকরির বাজারে, সব জায়গাতেই আমাদের শেখানো হয়েছে কম্পিট করো, এগিয়ে যাও। কিন্তু পিটার থিল বলেন এটাই সবচেয়ে বড় স্ক্যাম। কেন? কারণ প্রতিযোগিতা আপনার সমস্ত এনার্জি আর ক্রিয়েটিভিটি নষ্ট করে দেয়। আপনি এতটাই ব্যস্ত হয়ে যান প্রতিদ্বন্দ্বীকে হারাতে যে আসল উদ্দেশ্যটাই ভুলে যান, গ্রাহকের জন্য ভ্যালু তৈরি করা। বাংলাদেশের রেস্টুরেন্টের গল্প দিয়েই বোঝানো যায়। ভাবুন, একটা রাস্তায় কাচ্চি ভাই রেস্টুরেন্ট অনেক ফেমাস। এরপর কি হয়? ঠিক পাশেই খুলে যায় অরিজিনাল কাচ্চি ভাই, তারপর বেস্ট কাচ্চি ভাই,
তারপর কিং কাচ্চি ভাই। এখন এই রেস্টুরেন্টের মালিকদের ফোকাস কোথায়? আর গ্রাহককে সেরা কাচ্চির এক্সপেরিয়েন্স দেওয়ার দিকে তাদের ফোকাস নেই। বরং তারা ব্যস্ত কে কত কম দামে বিক্রি করবে, কে কত জোরে মাইক বাজাবে, কে কত বড় পোস্টার টাঙাবে, এইসব নিয়ে। ফলাফল কি দাঁড়ায়? সবার প্রফিট মার্জিন কমে যায়, কাচ্চির কোয়ালিটি খারাপ হতে থাকে, আর শেষমেশ কেউই জেতে না। এটাই হলো প্রতিযোগিতার তিক্ত সত্য। পিটার থিলের মতে আপনার লক্ষ্য হওয়া উচিত প্রতিযোগিতা পুরোপুরি এড়িয়ে চলা। আপনার একমাত্র প্রতিযোগী হওয়া উচিত আপনি নিজেই। আর এখান থেকেই আসে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট, মনোপলি তৈরি করা। মনোপলি মানে কি? হয়তো আপনার মনে হচ্ছে ওই বোর্ড গেমটার কথা, কিন্তু বিজনেসে মনোপলি মানে খারাপ কিছু নয়। মনোপলি হলো একটা কোম্পানি এত ভালো কিছু করে যে তাদের টক্কর দেওয়ার মতো আর কেউই নেই, তাদের বিকল্পই নেই। গ্লোবাল উদাহরণ, গুগল। সার্চ ইঞ্জিন মার্কেটে গুগলের মার্কেট শেয়ার 90%-এরও বেশি। তাদের প্রতিযোগী কার্যত নেই বললেই চলে। ফল, তাদের প্রফিট আকাশ ছোঁয়া। তারা সেই প্রফিট দিয়ে জিমেইল, গুগল ম্যাপস, অ্যান্ড্রয়েড, সেলফ ড্রাইভিং কারের মতো বিশাল প্রজেক্টে বিনিয়োগ করতে পারে। তাদের দামে কম্পিট করতে হয় না। কিন্তু প্রশ্ন হলো, মনোপলি বানাবেন কিভাবে? এটা খারাপ কিছু করে পাওয়া যায় না, বরং এমন ভালো হতে হবে যে কেউ আপনার নাগালেই পৌঁছাতে পারবে না। এর জন্য পিটার থিল আমাদের দেন 4টা মূল ফ্যাক্টর। বাট পার্ট 3, মনোপলি গড়ে তোলার 4টি মূল চাবিকাঠি বা ফ্যাক্টর। 1 নম্বর, প্রোপ্রিয়েটারি টেকনোলজি। আপনার গোপন সস, সিক্রেট সস। আপনার টেকনোলজি প্রতিযোগীর চেয়ে কমপক্ষে 10 গুণ ভালো হতে হবে। মানে আপনার প্রোডাক্ট এতটাই ভালো হতে হবে যে অন্য বিকল্পগুলো একেবারেই অকেজো মনে হয়। গ্লোবাল উদাহরণ, আইফোন। প্রথম আইফোন বাজারে আসার সময় এটা কোনো ভালো ফোন ছিল না, বরং এটা একদম নতুন একটা ক্যাটাগরি তৈরি করেছিল। টাচ স্ক্রিন, পকেট ইন্টারনেট, অ্যাপস, এইসব তখন অন্য ফোনে ছিল না। তারা গ্রাহককে 10x ভালো অভিজ্ঞতা দিয়েছিল। বাংলাদেশের উদাহরণ, পাঠাও। পাঠাও শুরুর আগে ঢাকার পরিবহন ব্যবস্থা কেমন ছিল? ঘন্টার পর ঘন্টা বাস বা সিএনজি আসার অপেক্ষা, অতিরিক্ত ভাড়া আর নিরাপত্তাহীন ট্যাক্স, সব মিলিয়ে দুর্ভোগ। পাঠাও কি করলো? একটা স্মার্ট অ্যাপ, জিপিএস সিস্টেম, ক্যাশলেস পেমেন্ট, রেটিং সিস্টেম, সব কিছু একসাথে এনে একটা একেবারেই নতুন অভিজ্ঞতা দিল। তারা শুধুই আরেকটা পরিবহন কোম্পানি হয়নি, বরং পুরো ট্রান্সপোর্ট এক্সপিরিয়েন্সটাই বদলে দিল। 2 নাম্বার চাবিকাঠি, নেটওয়ার্ক ইফেক্টস। যত বেশি তত মজবুত। আপনার প্রোডাক্ট এমনভাবে ডিজাইন করা উচিত যাতে যত বেশি মানুষ ব্যবহার করে তত বেশি এর ভ্যালু বাড়ে। গ্লোবাল উদাহরণ, ফেসবুক। ভাবুন আপনার বন্ধু-বান্ধব বা পরিবার যদি ফেসবুকে না থাকে তবে আপনি কি ব্যবহার করতেন না? কিন্তু যত বেশি মানুষ যুক্ত হলো ততই এর ভ্যালু বাড়লো। বাংলাদেশ উদাহরণ, চাল-ডাল বা সেবা XYZ। আপনি যদি চাল-ডাল থেকে গ্রোসারি অর্ডার করেন, যত দ্রুত আর নির্ভরযোগ্য সার্ভিস পাবেন ততই বিশ্বাস করবেন। তারপর বন্ধুদের বলবেন। বন্ধুরা যোগ দিলে তাদের কাস্টমার বেস আরও বাড়ে। ফলে তারা বেশি পরিমাণে কিনতে পারে, দাম কমাতে পারে, সার্ভিস উন্নত করে। তাতেই নতুন নতুন কাস্টমার আবার আসে। এটাই এক ধরনের ভ্যালুর সাইকেল যা ক্রমাগত বড় হতে থাকে। চাবিকাঠি নাম্বার 3, ইকোনমিক্স অফ স্কেল। বড় হলে সস্তা হয়। আপনার বিজনেস মডেল এমন হওয়া উচিত যাতে যত বড় হয় ততই প্রতি ইউনিট তৈরি করার খরচ কমে যায়। সফটওয়্যার কোম্পানির বিশাল সুবিধা আছে এখানে, কারণ একটা অ্যাপ তৈরি করতে প্রথমে খরচ অনেক, কিন্তু একবার তৈরি হয়ে গেলে সেটা 1000 জনকে বিক্রি করেন বা 10,000 জনকে ডেভেলপমেন্টের খরচ প্রায় একই থাকে। বাংলাদেশের উদাহরণ, একটি সফটওয়্যার স্টার্টআপ। ধরুন আপনি SMES, ছোট বড় কোম্পানি, যার মানে এর জন্য একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার বানালেন। শুরুতে খরচ বেশি, কিন্তু যত বেশি কাস্টমার এটা ব্যবহার করবে প্রতি গ্রাহকের পেছনের খরচ কমতে থাকবে আর লাভ বাড়তে থাকবে আকাশ ছোঁয়া। এটাই হলো ইকোনমিক্স অফ স্কেলের শক্তি। চাবিকাঠি নাম্বার 4, সর্বশেষে আছে ব্র্যান্ডিং। ব্র্যান্ড হলো সেই অদৃশ্য ম্যাজিক যার কারণে মানুষ একটু সস্তা অপশন থাকলেও আপনার পণ্যই বেছে নেয়। গ্লোবাল উদাহরণ, অ্যাপল। মানুষ অ্যাপলের জন্য প্রিমিয়াম দাম দেয় কারণ অ্যাপল মানে
কোয়ালিটি, ডিজাইন আর স্ট্যাটাস। বাংলাদেশের উদাহরণ আড়ং। আড়ং শুধু একটা পোশাকের দোকান নয়, তাদের ব্র্যান্ড মানে হলো ক্ষমতায়ন, ঐতিহ্য, গুণগত মান আর আস্থা। আপনি আড়ংয়ের একটু বেশি দাম দিলেও শুধু একটা শার্ট কিনছেন না, বরং কিনছেন একটা ব্র্যান্ড ভ্যালু। তারা ইথিক্যাল ফ্যাশন ক্যাটাগরিতে প্রায় মনোপলি তৈরি করেছে। এই ৪টি উপাদান একসাথে মিলে তৈরি করা একদম অদম্য একটা মনোপলি। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, আপনি কোথায় পাবেন আপনার সেই 0 to 1 আইডিয়া? পার্ট 4, তোমার গোপন রহস্য খোঁজা, আইডিয়ার আসল উৎস। পিটার থিলের আরেকটা শক্তিশালী কনসেপ্ট হলো দ্য সিক্রেট বা গোপন রহস্য। তিনি বিশ্বাস করেন এই দুনিয়ায় এখনো অনেক গোপন রহস্য রয়ে গেছে, অনেক সত্য এখনো মানুষ বুঝতে পারেননি কিংবা বিশ্বাস করে না। তোমার কাজ হলো সেই লুকানো সত্যটা খুঁজে বের করা আর সেই সত্যের উপর দাঁড়িয়ে একটা ব্যবসা গড়ে তোলা। আচ্ছা, ২টা প্রশ্ন করা যাক। প্রশ্ন নাম্বার ১, কোন গুরুত্বপূর্ণ সত্য তুমি বিশ্বাস করো কিন্তু খুব কম মানুষই তোমার সাথে একমত? প্রশ্ন নাম্বার ২, কোন মূল্যবান কোম্পানি আজও কেউই তৈরি করছে না? এই ২টা প্রশ্নই নিজেকে করো। গ্লোবাল উদাহরণ এয়ারবিএনবি। তাদের রহস্যটা কী ছিল? তারা বিশ্বাস করেছিল মানুষ একে অপরের বাসায় থাকতে রাজি হবে আর মানুষও অপরিচিতদের নিজেদের বাসায় থাকার অনুমতি দেবে। শুনতে একেবারে পাগলামি লাগছিল সেই সময়, কিন্তু এয়ারবিএনবি সেই গোপন রহস্যকে বিশ্বাস করে এগিয়ে গেল আর তৈরি করলো একটি বিলিয়ন ডলারের কোম্পানি। বাংলাদেশের জন্য কিভাবে নিজের গোপন রহস্য খুঁজবে? তোমার চারপাশে তাকাও, দেখো কোথায় সমস্যা, কোথায় অদক্ষতা, কোথায় তুমি নিজেকে বলছো কেন এমন হবে, অন্যভাবে করা যেত না? ব্রেইন স্ট্রিমিং ফর বাংলাদেশ। কৃষি। কৃষক কি সবসময় গরিব থাকবে? তাদের কি আমরা 10x ভালো টুলস, তথ্য আর বাজারে সরাসরি অ্যাক্সেস দিতে পারি? উদাহরণ আইফার্মার। ২, শিক্ষা বা এডুকেশন। আমাদের শিক্ষা ব্যবস্থা কি সত্যি ভবিষ্যতের জন্য প্রস্তুতি করছে? শিক্ষা কি আরও ইন্টারঅ্যাক্টিভ, স্কিল বেসড আর পার্সোনালাইজড হতে পারে? উদাহরণ শিখো 10 মিনিট স্কুল, যারা স্ট্যাটাস কুকে চ্যালেঞ্জ করছে। ৩, স্বাস্থ্য, হেলথ কেয়ার। সবাইকে কি ভিড় করা সরকারি হাসপাতালে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে? টেলিমেডিসিন বা এআই দিয়ে কি সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া সম্ভব? উদাহরণ টনিক ডক টাইম। ৪, বজ্র ব্যবস্থাপনা, ওয়েস্ট ম্যানেজমেন্ট। প্লাস্টিক বর্জ্য কি সবসময় সমস্যা হবে, নাকি সেটাকে রিসোর্সে রূপান্তর করা সম্ভব? পরিবেশে পরিষ্কার রেখে কি লাভজনক ব্যবসা তৈরি করা যায়? তোমার আইডিয়া হয়তো শুরুতে ছোট মনে হবে, কিন্তু যদি সেটি দাঁড়িয়ে থাকে একটি গোপন রহস্যের উপর, আর তুমি যদি ব্যবহার করো মনোপলি তৈরির ৪টি মূলনীতি, তাহলে সেটি স্কেল হয়ে যেতে পারে অবিশ্বাস্য উদাহরণ উচ্চতায়। পার্ট 5, শেষ চালটাই জেতায়, তোমার পদক্ষেপ। তাহলে 0 to 1 বইটার সারমর্ম কি? প্রতিযোগিতায় এড়িয়ে চলো। যারা হারে তারা প্রতিযোগিতা করে, আর যারা জেতে তারা মনোপলি তৈরি করে। 0 to 1 ইনোভেশন করো, নকল করা বন্ধ করো, একেবারে নতুন কিছু তৈরি করো, মনোপলি তৈরি করো। প্রোপ্রাইটারি টেক, নেটওয়ার্ক ইফেক্টস, ইকোনমিক্স অফ স্কেল আর স্ট্রং ব্র্যান্ডিংয়ের এই ৪টি একসাথে ব্যবহার করো। গোপন রহস্য খুঁজে বের করো, এমন একটি সত্য খুঁজে বের করো যেটা খুব কম মানুষ বিশ্বাস করে, আর সেই সত্যের উপর ব্যবসা দাঁড় করাও। ফাইনাল মোটিভেশন। হয়তো তুমি ভাবছো এইসব তো গ্লোবাল কোম্পানির কথা, আমি তো শুধু বাংলাদেশের ছোট একজন উদ্যোক্তা। কিন্তু মনে রেখো, প্রতিটি জায়ান্ট কোম্পানি কোনো এক সময় ছোট হিসেবেই শুরু করেছিল। ফেসবুক শুরু হয়েছিল একটা ডরম রুম থেকে, বিকাশ শুরু হয়েছিল একটা বড় আইডিয়া আর দারুণ সাহস নিয়ে। তুমি শুধু চারপাশে তাকাও, বাংলাদেশ হলো সমস্যায় ভরা এক সোনার খনি, আর যেখানে সমস্যা আছে সেখানেই লুকিয়ে আছে সুযোগ। তোমার নিজের 0 to 1 মুহূর্ত তৈরি করার। সো বন্ধুরা, এখন আমরা আপনাদেরকে ৩টি স্টেপ ফলো করতে বলবো। প্রথম স্টেপ, এই ভিডিওটা আপনার বন্ধুদের, সহ উদ্যোক্তাদের আর যারা নতুন চিন্তা করতে চায় তাদের সাথে আপনি শেয়ার করুন। তাদের সাথে এই আইডিয়াগুলো নিয়ে আলোচনা করুন।
স্টেপ নাম্বার 2, নিচে কমেন্ট করে জানান বাংলাদেশের কোন সেক্টরে আপনি সবচেয়ে বড় 0 to 1 ইনোভেশনের সুযোগ দেখতে পাচ্ছেন, কোন গোপন সত্য আপনি বিশ্বাস করেন। স্টেপ নাম্বার 3, অবশ্যই এই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা নিয়মিত ব্যবসা উদ্যোক্তা আর সফলতা নিয়ে ভ্যালুয়েবল কন্টেন্ট শেয়ার করি। বিশ্বকে বদলায় তারা যারা আলাদাভাবে ভাবে, যারা সাহস করে 0 to 1 এ যায়। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চিন্তা করে যাও, তৈরি করে যাও। ধন্যবাদ।